পেজে। আমাদের পেজের ঠিকানা www.facebook.com/bdb-rajshahi। আপনার যে কোনো প্রশ্ন জানিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে। তাছাড়াও আপনারা যে কোনো প্রশ্ন নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হলো 01-789-900043। আমি আবারও বলছি 01-789-900043। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন, এই কথাটি আমাদের প্রায় সবার কাছেই খুবই পরিচিত, কিন্তু সেটি মানার বেলায় যেন আমাদের রাজ্যের অবহেলা। এখন তো আমরা সবাই আরো এক ধাপ এগিয়ে ইন্টারনেট দেখে গুগল করে ভুল চিকিৎসা গ্রহণ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার। ডাক্তার আজ প্রতিটি ঘরে ঘরে, কিন্তু এমনটা কি আমাদের কাম্য? মোটেই না। তাই সঠিক চিকিৎসা কিভাবে, কোথায় পাওয়া যায় এবং দন্তরোগের আদ্যপান্ত নিয়ে আমি নাইমুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আওয়ার ভেরি ভেরি অনারেবল অ্যান্ড রেসপেক্টেবল ডক্টর জাহাঙ্গীর আলম স্যার, ডেন্টাল সার্জন, ওরাল সার্জারি বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে আর সকল চিকিৎসার মতোই আমাদের দাঁতের রোগও একটি স্পর্শকাতর বিষয়, কিন্তু আমরা হরহামেশাই দেখেছি আমরা অনেকেই যত্রতত্র অনেক চেম্বারে যে সাধারণত ভুল চিকিৎসার শিকার হয়ে থাকি। তো স্যার, আসলে সঠিক চিকিৎসার জন্য আমাদের কাদের কাছে শরণাপন্ন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আসলে দাঁতের সঠিক চিকিৎসার জন্য আমাদের কার কাছে যাওয়া উচিত? আমরা সকলেই হয়তো জানি বা একটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার হিসাবে পরিচিত বিএমডিসি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকরা। সেক্ষেত্রে বিডিএস চিকিৎসকরাই শুধুমাত্র মুখ ও দাঁতের চিকিৎসা দেওয়ার জন্য তারা নির্ধারিত আর কি। তো এই জন্য কারো দাঁতের কোনো সমস্যা হলে সাধারণত উপজেলা লেভেল থেকে শুরু করে একেবারে টার্সিয়ারি লেভেল, শহর লেভেল পর্যন্ত আমাদের বিডিএস চিকিৎসকরা আছে। এখানে উপজেলাতে আমরা প্রত্যেক উপজেলাতে একজন করে ডেন্টাল সার্জন আছে প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং অনুরূপ ভাবে জেলায় এবং আরো বিভাগীয় শহরগুলোতে বাংলাদেশের ডেন্টাল ইউনিট আছে, ডেন্টাল কলেজ আছে। সেক্ষেত্রে আমরা এই জায়গাগুলোতে গিয়ে ও দাঁতের চিকিৎসা নিতে পারি, অথবা যারা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করে সেক্ষেত্রে শুধুমাত্র যারা বিডিএস ডিগ্রিধারী তাদের কাছে গিয়েই দাঁতের সঠিক চিকিৎসা পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি যে বিডিএস ডিগ্রি ছাড়া কোনো দাঁতের ডাক্তারের কাছে আমাদের কারোরই যাওয়া উচিত নয়। স্যার, আমাদের দর্শকদের কাছ থেকে অনেকে একটা কমন প্রবলেম আছে স্যার, আমরা হসপিটালে অনেক বেশি পেয়ে থাকি যে দাঁতের মাড়ি ফোলা এবং দাঁত দিয়ে রক্ত পড়া। তো স্যার, সেই ক্ষেত্রে একজন পেশেন্টের করণীয় কি হবে স্যার? আচ্ছা, এক্ষেত্রে আমার মনে হয় যে দাঁতের যে রোগগুলা হয় তার অন্যতম প্রথম সারির একটা রোগ হচ্ছে আপনি যেটা বললেন, সেটা যে দাঁতের মাড়ি ফুলে যাওয়া বা রক্ত পড়া। এক্ষেত্রে এটা আমরা চেষ্টা করলে খুব সহজেই রোধ করতে পারি। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে হচ্ছে যদি আমরা দাঁত রেগুলার পরিষ্কার রাখি, ব্রাশ করি, তাহলে এটা সহজেই রোধ করতে পারি। কারণ এটা হয় সাধারণত দাঁতের মাড়িতে বা দাঁতের গোড়াতে ময়লা জমে, এবং এই ময়লাগুলা এক ধরনের ইনফেকশন তৈরি করে আমাদের দাঁতের গোড়ার যে মাড়ির যে মাংস, আমরা যেটাকে জিঞ্জিভা বলি এখানে। তো এই ইনফেকশন করার ফলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়ে। তো এটার আমাদের ডেন্টাল বিভাগে আমরা যে চিকিৎসাগুলো দিই তার অন্যতম চিকিৎসা দেওয়া হয় যে ময়লাগুলা থাকে এগুলা পরিষ্কার করে দেওয়া, এটা ডাক্তারি ভাষায় আমরা স্কেলিং বলে থাকি, এবং এর সাথে হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক বা ওষুধ দিয়ে থাকি। ধন্যবাদ স্যার। আমার মনে হয় আমাদের সাথে একজন দর্শক যুক্ত হতে যাচ্ছেন। আচ্ছা, দুঃখিত, কলটি কেটে গিয়েছে। আপনি আবার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা আপনার কোশ্চেনটি নেওয়ার চেষ্টা করব। স্যার, একটি কথা প্রায় শোনা যায় যে, আচ্ছা আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিয়ে নিই স্যার। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আপনি আপনার প্রশ্নটি করবেন।
মোহাম্মদ নান্টু নান্টু মহিষকুন্ডি বাস টার্মিনাল কুষ্টিয়াতে। জি ধন্যবাদ। মনে করেন যে দাঁতের ঘোড়া বুঝছেন, চোখ কমানো না, তাহলে রক্ত বেড়ায়। অনেকগুলো ডাক্তারের সাথে পরামর্শ করেছিলাম, বলতে যে মেডিসিন ব্যবহার করলে ভালো হবে, কিন্তু যে কদিন ব্যবহার করে সে কদিনই ভালো থাকে। তারপরে আবার ধরেন রক্ত বেড়ায়, চোখ কমালে ধরেন রক্ত বেড়ায়, একটু ফুলে দেখা, কোন পেস্টটা ব্যবহার করলে দাঁতগুলো ভালো থাকবে, এটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। স্যার উনিও রক্ত পড়া নিয়ে বলছিলেন, যেটা আমাদের প্রথম প্রশ্ন ছিল। এই প্রশ্নের উত্তর অলরেডি আমরা দিয়ে ফেলেছি, তারপরে ওনার জ্ঞাতার্থে আবারও সংক্ষেপে বলছি যে এই রক্ত পড়া যে সমস্যা, এটা তৈরি হয় দাঁতের গোড়ার চারপাশে যে মাংস, সেখানে ময়লা জমার কারণে। যদি এটা সঠিকভাবে পরিষ্কার করা যায়, এটা সহজে রোধ করা সম্ভব। উনি পেস্টের কথা জিজ্ঞেস করেছেন, তো আমাদের দেশে ভালো কোম্পানির সব পেস্ট গুলাই ব্যবহার করা যেতে পারে, তবে সেটা সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। এবং যদি খুব বেশি ময়লা জমে যায়, সেক্ষেত্রে আমি যেটা বললাম, স্কেলিং করানো যে বিষয়টা, একজন বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং করায় নিয়ে ওষুধ খেলে আশা করি এটা ঠিক হয়ে যাবে। শুধুমাত্র পেস্টের মাধ্যমে এটা সবসময় ঠিক হয় না। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি আমাদের সুধী দর্শক মন্ডলী তার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার আমরা আরেকটি ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ আলামিন নাটোর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। জি, প্রশ্ন হচ্ছে যে স্যার, আমরা যে ব্রাশ করি, আমাদের এই ব্রাশটা কখন করলে ভালো হয় এন্ড কয়বার করলে ভালো হয়, এটার জন্য এই প্রশ্ন ছিল আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার উনি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা প্রশ্ন নিয়েছেন। আসলে আমরা ব্রাশ করি, কিন্তু সঠিকভাবে করি কিনা, কয়জনই বা সঠিকভাবে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওরাল হাইজিনের ক্ষেত্রে। স্যার আপনি যদি ওনার প্রশ্নের উত্তরটি দেন। আচ্ছা ধন্যবাদ শ্রোতা আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা প্রশ্ন করেছেন যে আসলে আমরা কয়বার ব্রাশ করব এবং কখন করব এই বিষয়টা, তো আমরা সাধারণত যারা ডেন্টাল সার্জন, আমরা পরামর্শ দিয়ে থাকি দিনে 2 থেকে 3 বার ব্রাশ করতে, এবং সেটা খাওয়ার পরে। আমরা যে একটা সকালের খাবার বা দুপুরের খাবার বা রাতের খাবার যে একটা খাই, এটা খাওয়ার পর যদি আমরা ব্রাশ করতে পারি, তাহলে যে খাদ্য কণাগুলো আমাদের দাঁতে লেগে থাকে এগুলো পরিষ্কার হয়ে যায় এবং এগুলো পরবর্তীতে আর ক্ষতি সৃষ্টি করতে পারে না। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে সকালে ঘুম থেকে উঠেই আমরা দাঁত ব্রাশ করে ফেলি, কিন্তু তারপরে নাস্তা করে তো আসলে লাভ হলো না কিছু। তো আশা করি আমাদের শ্রোতা তার উত্তরটি পেয়েছেন। স্যার যেটা বলছিলাম তখন, যে আমাদের অনেকের মধ্যে এই ধারণা আছে যে দাঁতে পোকা লাগে, দাঁতে পোকা লেগেছে এবং সেখান থেকে পোকা দাঁতকে খেয়ে নিয়ে একটা দাঁতে গর্তে তৈরি করেছে। আসলে কি স্যার দাঁতে পোকা লাগে, বা এই গর্তটা কেন হয় স্যার? আচ্ছা ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আসলে এই প্রশ্নটার বিষয় আসলে মানুষের একটু সচেতনতার অভাবের কারণে মানুষ হয়তো এটা বলে। আসলে দাঁতে পোকা লাগার বিষয়টা এটা একটা ভুল ধারণা। দাঁতে যেটা হতে পারে যে দীর্ঘদিন খাবার জমে দাঁতের একটা গর্ত সৃষ্টি হয়, এবং সেখানে একটা ব্যাকটেরিয়ার বেশ কিছু মেকানিজম আছে, এটার মাধ্যমে হয়তো মানুষ এটাকে পোকা হিসেবে বুঝাতে চায় কিনা আমার জানা নেই। তো এই যে গর্ত সৃষ্টি হয়, এই গর্ত সৃষ্টি হয়ে গেলে এটা প্রাথমিকভাবে হয়তো কিছুটা শিশির অনুভূতি সৃষ্টি করে। তো আমরা প্রাথমিকভাবে যদি হালকা শিশির অনুভূতি যখন তৈরি করে, তখনই এটার চিকিৎসা করে নেই, তাহলে আমরা বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচতে পারি। ধন্যবাদ স্যার। যদি স্যার গর্ত হয়ে যায় স্যার, এরপরে আসলে তাহলে সেই রোগীটির করণীয় কি হবে? আচ্ছা, আমি এটা কিছু অংশ বলে ফেলেছি অলরেডি। যদি গর্তটা অল্প হয় এবং সেখানে ব্যথা যন্ত্রণা বা আর অন্যান্য সমস্যা না থেকে শুধু শিরশিরির মধ্যে সীমাবদ্ধ থাকে, বা আমরা আরেকটা বিষয় ডাক্তারি ভাষায় বলি যে দাঁতের যে মজ্জা বা পাল্প, এই মজ্জা বা পাল্প পর্যন্ত যদি না পৌঁছায় এবং ইনফেকশন সৃষ্টি না হয়, তাহলে এটা আমাদের দাঁতের চিকিৎসায় যে ফিলিং ম্যাটেরিয়াল গুলো আছে, ফিলিং এর মাধ্যমে এটা রোধ করা সম্ভব বা চিকিৎসা করা সম্ভব। কিন্তু এটা যদি গর্ত হয়ে মজ্জাতে চলে যায় এবং প্রচন্ড ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা আধুনিক চিকিৎসা আছে, সেটা হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে আমরা এটা করলে রোগীকে সুস্থ করে তুলতে পারি। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। জি, আমি সরি, আপনারা ফোন করছেন নাটোর থেকে মোহাম্মদ আলামিন। যে আমি তো অতিরিক্ত চা খাই, বা আমরা অনেকে চা খাই,
দেখা যাচ্ছে চা খেলে আমাদের কি কোনো দাঁতে সমস্যা হবে কি একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। স্যার, চা খেলে দাঁতে সমস্যা হয় কিনা? আচ্ছা, চা খেলে সাধারণত যদি পরিমিত পরিমাণে খাওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় দাঁতে তেমন একটা সমস্যা হয় না, কিন্তু যারা চা বা পান বেশি পরিমাণে খান তাদের ক্ষেত্রে দাঁতের একটা প্রাথমিকভাবে একটা ডিসকালারেশন আমরা দেখতে পারি হাসপাতালগুলোতে যখন চিকিৎসা দেই। তো এই ডিসকালারেশনের জন্য দেখা যায় যে একটা তার চেহারার একটা সুন্দর নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এটা এরকম পরিস্থিতি তৈরি হয় সেটা হচ্ছে আমাদের কিছু মানে চিকিৎসা আছে যেটার মাধ্যমে আবার আগের অবস্থায় ফিরে আনা সম্ভব। আপনি যদি একজন চিকিৎসকের শরণাপন্ন হন তাহলে সেটা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ধন্যবাদ স্যার, আশা করি দর্শক আমাদের উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। হ্যালো দাদা। আদাব, আপনার প্রশ্নটি করুন। জি দাদা, কথা বলছিলাম দীপক চক্রবর্তী, একটা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাবাংলা সুন্দরদিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। ধন্যবাদ দীপক চৌধুরী স্যার, আপনার প্রশ্নটি করুন। এই অনুষ্ঠানে সরাসরি লাইভে দেখছি, ভীষণ ভালো লাগছে। আমি তার মধ্যে ধন্যবাদ জানাই, তার অতি চমৎকার ভাবে পরামর্শ দিচ্ছেন। কিন্তু স্যারের কাছে আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে আমার দাঁতের উপরের মাড়িতে দাঁতটা মাঝখানে একটু ফেটে গেছে। এই অবস্থায় সেখানে আমি কোনো শক্ত জিনিসও এখনো কোনো খেতে পারি না। মাঝে মধ্যে দাঁতের ওখানে ট্যাপ হয়ে উঠে দাঁতটা ফুলে যায় এবং দেখা যাচ্ছে দাঁতটা হালকা অল্প অল্প নড়তেছে। যখন দাঁতটা পরিষেবা যখন কোনো জিনিস চিরা খাইলে দাঁতটাতে যখন প্রচন্ড ব্যথা হয়, তাই এই অবস্থায় দাঁতটা যে মাঝখানে কি ফেটে গেছে এই দাঁতটা কি আমি স্ক্রিন করে নিব না কোনো ট্যাপ বসে নিব না দাঁতটা আমি উঠাই নিব, এই বিষয়ে আমি একটু আর কি জানতে চাচ্ছি আর কি। আর দাঁতটা উঠাইতে হলে সে ডাক্তার একজন যে ডাক্তার এবং ডাক্তার যে মেডিসিন ডাক্তার আছে সেক্ষেত্রে ডাক্তারকে আগে অবশ করেই তো উঠানো হবে। ডাক্তার কিভাবে আমি উঠাবো এই পরামর্শ আমাদের দিতেন, ডাক্তার উঠা লাগবে কি না লাগবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শ্রোতা মন্ডলী আমাদের সাথে থাকার জন্য। স্যার, ওনার ট্রিটমেন্ট আপনি কি দিতে পারেন? আচ্ছা, আসলে দাঁতের চিকিৎসা ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে রোগীকে দেখা এবং সেটা রোগ নির্ণয় করা। কারণ দাঁতের উনি যে বিষয়গুলো বললেন যে ওনার দাঁতটা ওনার কাছে মনে হয়েছে যে ফেটে গেছে, সাথে হচ্ছে ওই ট্যাবরা বা উনি যেটা বুঝাতে চাচ্ছেন এই বিষয়টা হয়েছে এবং ব্যথা করে। আমি জানি না ওনার দাঁতে গর্ত হয়ে সেটা ইনফেকশনও হয়েছে কিনা। তো এক্ষেত্রে আমি ওনাকে পরামর্শ দিব যে আপনি আপনার নিকটস্থ কোনো বিডিএস ডিগ্রিধারী দাঁতের ডাক্তারের কাছে গিয়ে, অনেক সময় আমরা এক্স-রে করে রোগ নির্ণয় করে থাকি, তো রোগ নির্ণয় করে সেই অনুযায়ী যদি চিকিৎসা নেন আশা করি এটা ঠিক হওয়ার সম্ভাবনা থেকে যায়। আর যদি কোনোভাবে ঠিক না করা যায়, মানে চিকিৎসা করে সুস্থ না করা যায়, অনেক সময় দেখা যায় যে ইনফেকশন অনেক বেশি হয়ে গেলে এটা তুলে ফেলে দিতে হয়। তো তুলে ফেলে দেওয়ার ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে অবশ করার বিষয়, হ্যাঁ অবশ্যই দাঁত তোলার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে অবশ করে তারপর দাঁত তোলা হয় এবং এটা ডেন্টাল সার্জনের কাছে গেলে আপনি আশা করি সুন্দরভাবে তিনি আপনার যেই চিকিৎসায় প্রয়োজন হোক সেটা পাবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আশা করি আমাদের সুধী শ্রোতা মন্ডলী তার উত্তরটি পেয়েছেন। আমরা ফেসবুক কমেন্ট সেকশন থেকে একটি কোশ্চেন পেয়েছি। কালীহাটি টাঙ্গাইল থেকে মোহাম্মদ শাহিন ইসলাম জিজ্ঞাসা করেছেন, দাঁত যদি নড়ে যায় তাহলে সেই দাঁত কি আগের অবস্থায় ঠিক করা যায় স্যার? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আসলে এটা ডিপেন্ড করে হচ্ছে যে বয়সের উপরে, কারণ আমাদের দাঁতগুলা আমাদের যে চোয়ালের হাড় এর সাথে লেগে থাকে এক ধরনের লিগামেন্টের মাধ্যমে। তো বয়স যদি কম হয় সেক্ষেত্রে অনেক সময় এই লিগামেন্টে ইনফেকশন হয়ে বা মাঝারি বয়সে বা বৃদ্ধ বয়সেও এই ইনফেকশন হয়ে এই লিগামেন্ট গুলা ক্ষতিগ্রস্ত হইলে তখন দাঁতটা নড়ে যায়। তো এক্ষেত্রে আমরা চিকিৎসার মাধ্যমে এটাকে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আনতে পারি। তবে যদি বেশি বয়স হয়ে যায় সেক্ষেত্রে পেরিওডন্টাল লিগামেন্ট গুলা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন হয়তো সেটা আগের অবস্থায় ফিরে নিয়ে আসা আসলে সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে তাহলে এক্সট্রাকশন করে ফেলা বা তুলে ফেলাই সমাধান। আচ্ছা, থ্যাংক ইউ শ্রোতা মন্ডলীকে কোশ্চেন করার জন্য। আমরা আরেকটি ফোন কলে যেতে যাচ্ছি। দুঃখিত, ফোন কলটি কেটে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন প্লিজ। আচ্ছা স্যার, আমরা দাঁতের গর্ত নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, ফোন কলটি আবার এসেছে। আসসালামু আলাইকুম সুধী মন্ডলী, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম এবং ঠিকানা বলে প্রশ্নটি করুন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনার প্রশ্নটি করুন। জি স্যার, মানে আমার বয়স 25 চলতেছে, আমার দাঁতের সমস্যা যে
আমি যখন ঘুমিয়ে থাকি, ঘুমের থেকে হঠাৎ উঠলে মানে হঠাৎ করে মানে মুখ দিয়ে স্রোতের সাথে বা মুখে তুলি করলে মানে পথের গোড়াতে রক্ত করা হয়, রক্ত দিয়ে পড়ে যায় কিরকম মনে মধ্যে হয় এরকম। জি, আপনার কোশ্চেনটি আমরা বুঝতে পেরেছি স্যার। উনি আসলে মাড়ির রক্ত পড়া নিয়ে বলছেন। আমাদের স্যার অবশ্য প্রথমেই এই সম্পর্কে বলেছেন। আপনি হয়তো অনুষ্ঠানটি আরেকবার দেখলে বা আমাদের ফেসবুক লাইভে পেজে গিয়ে দেখলে আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আমরা আরেকটি ফোন কলে যেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম সুমাইয়া, আমার বাসা হচ্ছে বাগমারাতে। তো হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমার ছোট ভাইয়ের দাঁতে প্রায় মানে বয়স 5 বছর, প্রায় ব্লিডিং হয়, প্লাস হচ্ছে দাঁতের একটা ফোঁটা আছে, যার কারণে সে খাবার খেতেই পারে না। তো এই সম্পর্কে আসলে রাজশাহীতে কোনো সরকারি ডেন্টাল কলেজ বা কোথায় দেখালে ভালো হতো, এরকম কোনো আর কি সাজেশন যদি দিতেন। আচ্ছা, ধন্যবাদ সুমাইয়া, আমাদের সাথে থাকুন। স্যার, উনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন যে ওনার বাসা বাগমারাতে, রাজশাহীর শহর থেকে বেশ কিছুটা দূরেই বলা চলে, এবং সেখানে হয়তো উনি ডেন্টাল চিকিৎসা নেওয়ার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না, এবং রাজশাহীতে কোনো পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হসপিটাল আছে কিনা এই বিষয়ে উনি জানতে চেয়েছেন। স্যার, এই বিষয়ে যদি আপনি একটু সংক্ষেপে স্যার বিবরণ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলেছেন যে ওনার ছোট ভাইয়ের দাঁত দিয়ে যে রক্ত পড়ার যে বিষয়টা, সাথে দাঁতের গর্ত হওয়ার বিষয়টা, এটা হচ্ছে যে উপজেলা পর্যায়ে সাধারণত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চিকিৎসা দেওয়া হয়, এবং সেটা জেলা পর্যায়েও জেলা সদর হাসপাতাল আছে, এবং বিভাগীয় পর্যায়ে আমাদের দেশে যদি আমি বলি যে আমাদের দেশে শুধুমাত্র একটি সরকারি ডেন্টাল কলেজ আছে, সেটা হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ। এটা ঢাকাতে অবস্থিত, এবং এছাড়া ঢাকার বাইরে 8টি বিভাগীয় শহরে আপনার ডেন্টাল ইউনিট আছে, কিন্তু কোথাও আসলে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ নেই। আমাদের রাজশাহীতে উনি যেটা জিজ্ঞেস করেছেন যে রাজশাহীতে ডেন্টাল কলেজ নেই, যদিও 1989 সালে ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠিত হয়েছে, তবে সেটা এখনো ডেন্টাল কলেজ রূপে প্রতিষ্ঠিত হয়নি। তবে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ যে ডেন্টাল ইউনিটটা আছে, এখানে আসলে উনি আশা করি ওনার ভাইয়ের যে দাঁতের সমস্যা, এটার চিকিৎসা উনি পাবেন। ধন্যবাদ স্যারকে। আমরা আরেকটি ফোন কলে চলে যেতে চাই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম এবং ঠিকানা বলে আমাদেরকে প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, খড়খড়ি বাইপাস। ধন্যবাদ, আপনার প্রশ্নটি করতে পারেন। কিছুদিন আগে আমার দাঁত মারি লড়ে গেছে, লড়াটা বলে না, একটু তুলে খেলাটা ভালো, আর তুলে খেলাটায় অনেক লোকের কাছে জানছে যে নাকি চোখের সমস্যা, সেটা একটু দেখা বলে খুশি হতাম। ধন্যবাদ আপনার। আচ্ছা, ফোনটি কেটে গিয়েছে। আপনি কি আমাদের সাথে আছেন? আপনার বয়সটা কত একটু যদি জানান। আমার বয়স আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আপনার বয়স হচ্ছে 40+। স্যার, এটা আমাদের আসলে একটা কমন প্রশ্ন উনি যেটা করেছেন, যে আমাদের অনেকেই মনে করেন যে দাঁত তুলে ফেললে চোখের সমস্যা হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এই ব্যাপারটা আসলে স্যার কতটুকু সত্য? আসলে এটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি যেটা বললেন ওনার বয়স 40+, আসলে 40 বছরের পরে অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমরা একটা বলি যে চালছে দৃষ্টি ত্রুটি দেখা দেয়, সাথে হচ্ছে যে চোখে ছানি পড়ার যে সমস্যা, এটা বয়স বাড়ার আস্তে আস্তে যখন বয়স বাড়ে যে চোখে ছানি পড়ার যে বিষয়টা, এটাও দেখা দেয়। তো একটা মানুষ দেখা যায় যে সাধারণত দাঁত শুরুর দিকে বা মানে শিশু বয়সে বা যুবক বয়সে দাঁতের পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিছুটা ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে, কিন্তু আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় অনেকে দেখা যায় যে পান বিড়ি বা এগুলা অনেক কিছু খায়, এগুলা খাওয়ার কারণে আস্তে আস্তে দাঁতটা নষ্ট হয়ে যায়। তো এই দাঁতটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে 40 বছর 45 বছর বা 35 বছর বয়সে যখন সে দাঁত তোলে, এই দাঁত তোলার পরে আবার দেখা যাচ্ছে 40 বছর বা তার বেশি হয়ে গেলে তার চালছে দৃষ্টি ত্রুটি বা ছানি পড়ার সমস্যাটা দেখা দেয়। তখন সে মনে করে যে আসলে আমি 2 বছর আগে বা 1 বছর আগে বা 6 মাস আগে যে দাঁতটা তুলেছি সেই জন্যই হয়তো আমার চোখের সমস্যা দেখা দিয়েছে। আসলে আমাদের মানে চোখের সাথে দাঁতের এইভাবে মানে দৃষ্টির সমস্যা হওয়া এরকম কোনো ডিরেক্ট সম্পর্ক নেই, যদিও চোখ এবং দাঁত কাছাকাছি অবস্থানে আছে। যদি কোনো ইনফেকশন হয় বা মানে বড় ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে, কিন্তু শুধুমাত্র দাঁত তোলার কারণে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম।
ধন্যবাদ স্যারকে। আশা করি আমাদের সুধী দর্শক মন্ডলী তার প্রত্যাশিত উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটি ফোন কলে যেতে চাই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করে প্রশ্নটি করুন। দৌলতপুর উপজেলা থেকে আব্দুল সাদু বলছিলাম। ধন্যবাদ আব্দুল সাদু ভাইকে, আপনার প্রশ্নটি করুন। পানি যদি পান করি বুঝছেন, তাহলে দাঁত টাকায় অথবা আইসক্রিম বরফ এগুলা খাওয়ার পরে দাঁত শিরশির করে, তাহলে এটার কি উপায় তো স্যারকে। ধন্যবাদ, আমরা আপনার কোশ্চেনটি বুঝতে পেরেছি। স্যার উনি আসলে দাঁত শিরশিরের সম্পর্কে বলছেন এবং ঠান্ডা খেলে ওনার সমস্যাটি বেশি হয়। স্যার সেক্ষেত্রে কি করবেন, একটু এক কথায় যদি ওনাকে বলে দেন। আচ্ছা, এটা হচ্ছে এক কথায় বলতে চাইলে হবে না, কারণ হচ্ছে যে আমাদের দাঁতের মানে স্বাভাবিক দাঁতের একটু কিছু বিষয় আছে, যেটা হচ্ছে যে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম এটাতে আমাদের দাঁত একটু রিঅ্যাক্ট করে। আমরা সেনসিটিভিটি টেস্ট বলি ডাক্তারি ভাষায় একটা, যে সেনসিটিভিটি টেস্টের ক্ষেত্রে খুব বেশি ঠান্ডা বা খুব গরম দিলে দাঁত রিঅ্যাক্ট করে। এখন ওনার ক্ষেত্রে কি অবস্থা আমি জানি না, তবে সাধারণত যেটা হয় যে দীর্ঘদিন ধরে দাঁতে ময়লা জমে থাকার কারণে যে গর্ত সৃষ্টি হয়, প্রাথমিকভাবে এই গর্তটার কারণে অনেক সময় শিরশির করতে পারে। যদি ওনার এটা এই গর্তজনিত কারণেই হয়ে থাকে বা ময়লা জনিত কারণে হতে পারে, তাহলে এটার চিকিৎসা নিলে আশা করি ওটা ঠিক হয়ে যাবে। ধন্যবাদ স্যারকে। আশা করি আমাদের সুধী দর্শক তার উত্তরটি পেয়েছেন। আমরা আরেকটি ফোন কলে যেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করে আপনার প্রশ্নটি করুন। আমি শিবগঞ্জ উপজেলা বলছিলাম, সোনামন্দির থেকে। আমার দাঁতের লাইনটা ধরন হয়েছে স্যার, আমি কি ধরনের টেস্ট গ্রহণ করতে পারি স্যার? আচ্ছা ধন্যবাদ স্যার। ওনার দাঁতে কালার পরিবর্তন হয়ে যাচ্ছে বা লালচে ভাব পড়েছে উনি বলছেন, স্যার উনি আসলে কি চিকিৎসা নিতে পারেন? আচ্ছা, এটার বিষয় হচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের গ্রামের সাধারণ মানুষরা পান বা সিগারেট বা আরো অন্যান্য দেখা যাচ্ছে যে গুল এইসব নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে থাকেন। এর কারণে দীর্ঘদিন এটা ব্যবহারের ফলে দাঁতে কিছুটা কালার চেঞ্জ হতে পারে। তো এরকম যদি কালার চেঞ্জ হয়, প্রাথমিকভাবে আমরা স্কেলিং করার পরামর্শ দিই বা দাঁত পরিষ্কার করার পরামর্শ দিই। এই পরিষ্কার করে যদি এই কালার চেঞ্জ এটা পুনরায় ফিরে আসে ভালো, না হলে মানে দাঁত হোয়াইটেনিং বলি আমরা, মানে সাদাকরণ একটা পদ্ধতি আছে দাঁতের চিকিৎসা বিজ্ঞানে, সেটার মাধ্যমে আগের অবস্থায় ফিরানো সম্ভব। ধন্যবাদ স্যারকে। আচ্ছা স্যার, আমাদের একজন দর্শক আসলে দাঁত তোলার কথা বলছিলেন, তাহলে সেক্ষেত্রে দাঁত তুলে ফেললে কি স্যার পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা, বা দাঁত তোলার পরে পরবর্তীতে তার জন্য কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা? আচ্ছা, যদি একটা দাঁত সংরক্ষণযোগ্য না হয় সেক্ষেত্রে আমরা সাধারণত দাঁত ওঠানোর পরামর্শ দিয়ে থাকি। তো তুলে ফেলার পরে যে মানে সমস্যাটা আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে খাওয়ার সমস্যা হবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। দাঁত দিয়ে আমরা খাই, এটা একটা বিষয়। তবে সেটা যদি ওই জায়গাতে প্রতিস্থাপন করা যায়, সেটা হচ্ছে দুই ভাবে হয়। একটা হচ্ছে রিমুভেবল আমরা বলি পার্শিয়াল ডেন্চার, মানে খোলামেলা করা, আর একটা হচ্ছে ফিক্সড বা একেবারে লাগিয়ে দেওয়া হয়। তো বিভিন্ন ধরনের লাগানোর পদ্ধতি আছে, এগুলো যদি উনি লাগিয়ে নেন তাহলে ওনার আবার আগের মতো উনি খাইতে পারবেন বা সৌন্দর্য সবকিছুই ফিরিয়ে আনা সম্ভব। ধন্যবাদ স্যারকে। স্যার সেই ক্ষেত্রে আমাদের রাজশাহীতে এই ট্রিটমেন্ট গুলো কি করা হয় আমাদের ডেন্টাল ইউনিটে? হ্যাঁ, আমাদের রাজশাহী মেডিকেল কলেজ যে ডেন্টাল ইউনিটটা আছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল আউটডোর আছে, এখানে এই চিকিৎসাগুলো করা হয়। রোগীরা হরহামেশা এখান থেকে এই চিকিৎসাগুলো পান। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি ফোন কলে যেতে চাই। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করে আপনার প্রশ্নটি করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাফিস বলছিলাম, আমার বয়স 22। জি ধন্যবাদ নাফিস, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। আসলে আমার কয়েকটি দাঁত আঁকা বাঁকা, কোনো গ্যাদারিং এ মন করে আসলে হাঁটতে পারি না। তো আমার এই স্মাইলটা ডিজাইন করার জন্য কোনো পদ্ধতি আছে কিনা, এবং আমার বাসা বগুড়া জেলাতে। তো আমার আরেকটা প্রশ্ন জানার ছিল যে আমাদের এই উত্তরবঙ্গে অর্থাৎ রাজশাহী বিভাগ উত্তরবঙ্গে কি কোনো ডেন্টাল কলেজ হসপিটাল আছে কিনা? অসংখ্য ধন্যবাদ নাফিসকে। আমরা আপনার কোশ্চেনটি আনসার দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ, আমাদের সাথে থাকবেন। স্যার উনি দুইটা কোশ্চেন করেছেন। ওনার দাঁত আঁকা বাঁকা, সেক্ষেত্রে উনি আসলে কি চিকিৎসা নিতে পারেন, আর এই চিকিৎসাটা নেওয়ার জন্য রাজশাহী ডেন্টাল কলেজ হসপিটাল আছে কিনা? রাজশাহী ডেন্টাল কলেজের কথাটা আমরা প্রায় বারবারই পাচ্ছি, এর আগেও একটা পেয়েছিলাম। স্যার এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা, ধন্যবাদ ওনাকে। উনি যেটা বলেছেন যে আঁকা বাঁকা দাঁত সোজার বিষয়ে, আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য আমাদের ডেন্টালের একটা বিভাগ আছে, অর্থোডন্টিক বিভাগ।
এই অর্থোডন্টিক বিভাগের যে অর্থোডন্টিক যারা বিশেষজ্ঞ তাদের কাছে গেলে এই চিকিৎসাটা উনি পাবেন। এখন উনি যেটা বলেছেন যে রাজশাহীতে ডেন্টাল কলেজ হাসপাতাল বা ডেন্টাল কলেজ আছে কিনা, আসলে এর আগে আমি বলেছি যে রাজশাহীতে কোনো পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ বা হাসপাতাল নেই। যেটা আছে সেটা হচ্ছে যে একটা ডেন্টাল ইউনিট আছে। আমাদের ডেন্টাল ইউনিটেও সীমিত পরিসরে এই চিকিৎসা দেওয়ার সুযোগ আছে এবং সেটা আমরা দিয়ে থাকি। তবে শুধুমাত্র বাংলাদেশে ঢাকা ডেন্টাল কলেজ একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হাসপাতাল আছে, উনি চাইলে সেখান থেকেও এই চিকিৎসা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কাছে অবশ্যই আহ্বান রাখবো যেন 16 কোটি মানুষের জন্য একটি ডেন্টাল কলেজ, এটা আসলেই খুবই দুঃখের বিষয়। আমরা আহ্বান রাখবো যেন আমাদের রাজশাহীতে একটি ডেন্টাল কলেজ প্রতিস্থাপন করা সম্ভব হয়। আচ্ছা, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার রাজশাহী, আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। দাঁতের চিকিৎসায় অবশ্যই আমাদের স্যারদের দেওয়া দিক নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন। সুস্থ দাঁতে সুন্দর হাসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।